আপনি বলেছেন আওয়ামী লীগের বিচারের আগে জামায়াতের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে জামাতের বিচার হওয়া উচিত, আমি এইটা বলতেছি। জামাতের বিচার তো হয়েছে, জামাতের বিচার হয়েছে, কিন্তু এখন যেই প্রজন্ম বলতেছে গোলাম আজমের বাংলাদেশ, ওদেরও বিচার হওয়া দরকার। ওদের বিচার। ধন্যবাদ জনাব মমিনুল। সরি, যদি এই উনি যে প্রশ্নটা করেছিলেন জামায়াতের আদালত কিনা, এটা প্রথম প্রশ্ন। জামায়াতের হাতে আওয়ামী লীগের বিচার চান না তারেক রহমান, যেটা বিএনপির ফজলুর রহমানও একই কথা বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার তিনি মানেন না, সেই জন্য আজকে একটা ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে অভিযোগও দাখিল করা হয়েছে। আপনি কি বলবেন? প্রথমত বিএনপি যে নেতার কথা বললেন বা তারেক ভাই, এটা ওনাদের ব্যক্তিগত মতামত। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, তারা ওই বক্তব্যটা ওন করে কিনা বা কি করে না, তারা বিবৃতি দিয়েছে। আর তারেক ভাই বক্তব্যটা আমি ব্যক্তিগতভাবে মতামত নিয়েছি। উনি যখন প্রথমেই বক্তব্যটা দিয়েছিলেন কোনো একটা প্রেস ক্লাবের সামনে বা কিছুতে, তখনই আমি এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছিলাম। কারণ আমাদের কাছে যেটা মনে হয়, মানে ফ্যাসিস্ট হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা নিয়ে আমাদের গণঅভ্যুত্থানের পক্ষের কোনো শক্তি যদি প্রশ্ন তোলেন, তাহলে সেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয়। এবং এই ট্রাইব্যুনালে কিন্তু এমন কোনো বিচার কার্য হয় নাই যেটা হাসিনা ক্যাঙ্গারু ট্রায়ালে হয়েছিল। হ্যাঁ, যে 6.5 কিলোমিটার দূর থেকে সাক্ষী এসে বলছে আমি 6.5 কিলোমিটার দূর থেকে দেখেছিলাম অমুক নেতা, জামাতের অমুক নেতা, হ্যাঁ, তিনি ওইখানে উপস্থিত ছিলেন, এইটার সহযোগী ছিলেন, ওই হত্যাকাণ্ডে রংপুরের একটা ঘটনা বলছিলেন। এরকম কোনো সাক্ষী কিন্তু এখানে উপস্থিত না। যেটা এখানে পান্নার বিষয়টা আপনি ক্লিয়ার করে দিয়েছেন, সব কিছুর একটা আইনি প্রসেস রয়েছে। ঠিক আছে, তাজুল ভাই সাথে একসাথে আমরা যখন মিছিলও করেছি, এবি পার্টি, আমরা গণ অধিকার পরিষদ, আপনারা সেই মিছিল দেখবেন। যখন আবু সাইদ হত্যা মামলা হলো, তাজুল ভাই তো গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, তিনি থাকতে পারবেন না, তাকে জামাতের আইনজীবী বলা হবে, এটা ঠিক না। আইনগত যোগ্যতার ভিত্তিতে হতে পারে। সো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা, আমার মনে হয় এটা শহীদদের রক্তের সাথে এক প্রকারের প্রতারণা করা হবে। এটা ঠিক হবে না, এটা একেবারেই ঠিক হবে না। আর উনি শেখ মুজিব সম্পর্কে বলেছেন পালিয়ে গেছেন, এই কথাটা আমি ভেবেছিলাম আপনি প্রশ্ন করবেন, আমি আবার বেশি কথা বলতে চাই। আমি অ্যানালজি হিসেবে বলেছিলাম, উনি যেমন জামাতকে 28 অক্টোবরের ভূমিকা বলেছিলাম, আমি সেইটার সাথে অ্যানালজি করে দিয়েছিলাম এবং আমি সুনির্দিষ্ট কিছু প্রশ্ন করেছিলাম। এইটার যে আমি এখন বলছি নতুন কথা, এইটা না, এটা নিয়ে কিন্তু বইও লেখা আছে। ওই দিন 25শে মার্চ, ওই সময় যারা আওয়ামী লীগের নেতারা ছিলেন, তাজুল ইসলামের পরিবারের, আপনি যদি লেখা পড়েন, তারাও কিন্তু অনেকটা সেম কথা বলবেন। সবাই হয়তো ডিরেক্টলি ওইভাবে ওরকম কথা বলেন না। আমি যে প্রশ্নটা তুলেছিলাম, আপনি আমাকে একজন যুদ্ধের নেতা দেখান, জনযুদ্ধের নেতা, যিনি যুদ্ধের ঘোষণা দিয়ে আরামে বাসায় বসে থাকেন। এইটা কি যুদ্ধের কোনো কৌশল হতে পারে? যুদ্ধ মানে কি? আমি আমার শত্রুপক্ষকে অলরেডি বলছি যে আমি তোমার সাথে আমি ওপেন ফাইটিংয়ে যাব, আমি স্বাধীন হয়ে যাব, তারপরে আমি চুপচাপ বসে আছি আমার মতন করে। এবং আমি আমার কোনো আমি যে 25শে মার্চে কালোরাত্রি হলো, উনি তো বলেছিলেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার, উনি যুদ্ধের আহ্বান জানিয়েছিলেন এক প্রকার। 7ই মার্চকে তারা বলে স্বাধীনতার ঘোষণা। কোথায় প্রস্তুতি ছিল বলেন? আমরা তো আলোচনা চালিয়ে, আপনার দেখলাম যে আলোচনা চলছে, খুব ভালো কথা, আলোচনা করে উনি পার্লামেন্টে যাবেন, উনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। তাহলে যুদ্ধের ডাক 7ই মার্চে উনি দিচ্ছেন, এটা বাস্তবতা বা গ্রহণযোগ্যতা আমরা কেন বিশ্বাস করবো? আমি প্রশ্নটা করেছি বা আমি বলেছি যে এই প্রশ্নটা কি আমরা করতে পারি কিনা। অনেকে এই প্রশ্ন করেন, আমি বলেছি এটা প্রশ্নের জায়গা উনি নিজেই তৈরি করে দিয়ে গিয়েছেন। এটা কিন্তু এবং অবাস্তব কিছু না। এই প্রশ্নগুলোর উত্তর দিক বা আওয়ামী লীগের লোকজন এসে বলুক, বা উনি তারেক ভাইয়ের ওনার যদি এখন খুব গায়ে লেগে থাকে উনি বলুক যে কেন আমাদের ঢাকা শহরের কোথাও একটাও বাঁশের কেল্লা তৈরি হলো না, যেখানে দুর্গ হওয়ার কথা, সেখানে একটা বাঁশের কেল্লা পর্যন্ত তৈরি হলো না। আমরা কোথাও কোনো যুদ্ধের প্রস্তুতি কি? বাঁশের কেল্লা না হলে এমনি দেশ স্বাধীন হয়ে গেছে ভাই। আমি 7ই মার্চ থেকে 25শে মার্চের কথা বলছি না, না, দেশ স্বাধীন হয়েছে 26শে মার্চ যখন জিয়াউর রহমান সাহেব ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করে আসলেন এবং তার ঘোষণা ম্যাটার করে। আমি বলি শোনেন ভাই, না না, আমি আপত্তি আমিও জানাচ্ছি, কারণ 7ই মার্চ থেকে 25শে মার্চে 25শে মার্চ আমরা কোনো যুদ্ধের প্রস্তুতি নেই। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসার না, আমি বাস্তবতা বলছি। ওই একটা মেজর আর্মি থেকে নিয়ে এসে উনি যখন বিদ্রোহ করে আসে, তার ঘোষণা ম্যাটার ছিল। এরকম ঘোষণা তো মাইকে অনেকেই দিয়েছিল। তার ঘোষণার মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে। না, তার ঘোষণার মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে। 7ই মার্চ থেকে 25শে মার্চ বাংলাদেশের কোথাও যুদ্ধের কোনো চিহ্ন ছিল না। আপনি যেভাবে বলছেন 7ই মার্চ অপ্রাসঙ্গিক, এটা তো একটা মানে হলো অস্বীকার করা। আমি অস্বীকার করছি, আমি প্রশ্ন তুলছি। প্রশ্ন তোলার সুযোগ অবশ্যই আমার। এই গণ অভ্যুত্থানে নাহিদরা গিয়ে ডিবি উঠাই নিয়ে গেছে, তাদেরকে দিয়ে বলাইছে না আন্দোলন বন্ধ হবে, বলাইছে না, তার মানে কি তারা বিশ্বাসঘাতক? আমাকে বলেন না, সেই বিশ্বাসঘাতক বলা হচ্ছে না। আমি বলতে চাচ্ছি এই যে বলছে পালিয়ে যাবে, এই শব্দটা আমি আপত্তি করছি। আবার আপনি আপত্তি করছেন, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। 7ই মার্চ থেকে 25শে মার্চ একটা মানুষ ঘরে ঘরে এত জেল জুলুম নিপীড়নের শিকার হয়েছে, তাকে এই ট্যাগ দিয়ে বলবে এত জুলুমের শিকার হয়েছে, এত অত্যাচারের শিকার হয়েছে, বছরের পরে বছর জেল খেটেছে,
হ্যাঁ, আর সে হলো পালিয়ে গেছে। জামাত তো আপনি যে পুরো পক্ষতে জামাতকে নিয়ে এখন প্রশ্ন করছেন, জামাতের নির্যাতনের শিকার হয় নাই, জামাতের যে সমস্ত নেতার কথা আপনি বলেন তারা রিমান্ডে যায় নাই, তারা তো রিমান্ডে গিয়েছে, এখন আপনি কি বলবেন এটা প্রতারণা বা এটা ইয়া করে গিয়েছে? আপনাকে জামাত এই গণঅভ্যুত্থানের আগে দীর্ঘ সময় তাদের নীতি ছিল আওয়ামী লীগের সাথে অ্যাডজাস্ট করে থাকা। আপনি সেটা প্রশ্ন তুলেছেন, আমি জামাতের পক্ষে কথা বলছি না, আমি জামাতের পক্ষে কথা বলছি, ইসলামী আন্দোলনের পক্ষে, আমি নিজেই বিপক্ষে সবসময় বলে থাকি। আপনি প্রশ্নের উত্তর দেন। 7ই মার্চ থেকে 25শে মার্চ বাংলাদেশে আপনি যা কিছু বলেন এটা বলতেই পারেন না। না দিলে আপনি একতরফা বলতে পারেন, আমাকে দেখাবেন আপনি কোথায় যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছিল। আরে বাবা, যুদ্ধ কি আপনি করছেন নাকি? মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, তারা শেখ মুজিবকে ভালোবাসে না? আমি ভালোবাসা না, তাহলে কি তার স্পিরিট কাজ করেনি এখানে? ভাই আমি ফ্যাক্ট বলছি এগুলো। আপনি যখন পাকিস্তান যখন পশ্চিম পাকিস্তান থেকে না পশ্চিম পাকিস্তান থেকে যখন সোলজার পূর্ব পাকিস্তানে আনা হলো, এটা তো রাত্রে আনে নাই, প্রকাশ্যে আনছে, আমরা দেখতে পাচ্ছি তাদের সামরিক এই দীর্ঘ লড়াইকে। আপনি আমাকে বলতে দেন, আমি বলি দুইটা একটা, আপনি কথা মাঝখানে বললে হবে না, একটু বজায় রাখেন। আপনি আমাকে বলেন পশ্চিম পাকিস্তান যখন তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করলো, 25শে মার্চে যে কালো রাত্রি হইলো, নিরস্ত্র বাঙালির উপর যে খানাদা বাহিনী ঝাঁপিয়ে পড়লো। ভাই ডাইরেক্ট বলেন শেখ মুজিব বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দিতে চায়, শোনেন এইভাবে বলে দেন ডাইরেক্ট। আমরা কি প্রস্তুতি নিয়েছি, আমরা কেন প্রধানমন্ত্রীতে আলোচনা চালিয়ে গেলাম? আমি তো প্রশ্ন তুলছি, আমি এখানে পাকিস্তানের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাইছে, এইভাবে বলে প্রশ্ন তুলছি, আমি প্রশ্ন তুলছি যে তার এই কাজগুলো ঠিক হয়েছিল কিনা, বা তিনি আওয়ামী লীগ কোনো প্রস্তুতি নিয়েছিল কিনা। আমি বলেছি কোন সময় ক্রুশিয়াল মোমেন্টে লিডারশিপ দিয়েছেন, কত টেনশন থাকে আপনি জানেন? ওই সময়গুলোতে কি হয়, কোন গণ অভ্যুত্থানের, কোন বড় আন্দোলনের কোন সেন্ট্রাল জায়গায় ছিলেন আপনি যে প্রশ্ন করছেন ছিল কি ছিলাম না, আপনি জানেন, আপনি রাজনীতিতে যেদিন আসছেন 2013 সালে আমাকে র‍্যাবে তুলে নিয়ে গেছিল, আনা করেছিল, আপনি এই সমস্ত প্রশ্ন করতে পারেন। 18 সালে আন্দোলন আমরা সংগঠিত করেছি, আমরা জানি আন্দোলন করছি, কি দুশ্চিন্তা। 13 সাল থেকে আমি নির্যাতনের শিকার হচ্ছি, আপনি 18 সালে বলেছেন। একটা আন্দোলনের কর্মী হওয়া, একটা আন্দোলনের লিডার হওয়া এক জিনিস না, সেম টেনশন না, সেম মুভমেন্ট না, সেম অ্যাটিটিউড না। আপনি যদি কখনো এই জায়গায় থাকতেন, যে আমি এই জায়গায় ছিলাম, তাহলে তো এই জায়গায় থাকলে আপনি শেখ মুজিব, তাহলে এই আন্দোলনে, এই গণঅভ্যুত্থানের না। আমি কখনোই আমরা এইভাবে স্টে করে দাবি করছি না, আপনি ব্যক্তিগত যদি এইভাবে আক্রমণ করেন, এটা আমার মনে হয় রাজনীতি। আপনার সাথে এইভাবে যদি বলেন যে এমন ভাবে বলতেছেন শেখ মুজিবের মুক্তিযুদ্ধে কোনো অবদান নাই এবং সে হলো প্রধান গাদ্দার, এইভাবে বলছেন, আমি প্রশ্ন পালিয়ে গেছে মানে কি প্রধান গাদ্দার?